Hello friends, welcome to my YouTube channel The Way of Passive Education. সো ফ্রেন্ডস, একটা প্লেলিস্ট আমরা চালু করেছি এই চ্যানেলের থেকে। সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের থেকে ক্লাস। তো আজকে প্রথম ক্লাস এখানে শুরু হচ্ছে, যেখানে আমরা ভারতীয় সংবিধানের গঠন এবং গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবে এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের সমস্ত জিকে এবং ডিটেলস ক্লাস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আপকামিং ফুড এসআই, পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস এবং এসএসসি জিডি, এসএসসি সমস্ত রকমের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। তো আজকে ডিটেলসে আমরা ক্লাস আলোচনা করব। এবং আরেকটা কথা বলে রাখি, যে কেউ যদি এই চ্যানেলে যদি প্লেলিস্টে ভিজিট না করে থাকো তাহলে অবশ্যই ভিজিট করবে। সাথে সাথে জিকে সিরিজ যেটা চলছে, সেটা আপকামিং যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। তো ওই প্লেলিস্টটা অবশ্যই দেখবে এবং খাতায় নোট করে রাখবে। তো চলো প্রথমে ভিডিওটা শুরু করা যাক। দেখো আজ কী বলেছে। দেখো কী বলছে। প্রথমে বলছে ভারতের সংবিধান গঠন এবং গণপরিষদ নিয়ে আলোচনা। কী বলছে প্রথমে, যে ভারতীয় সংবিধান। সংবিধান কী জিনিস প্রথমে বুঝতে হবে। যে সংবিধান হলো যে কোনো দেশের সাংগঠনিক আইন, যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহ ও গঠন ব্যবস্থার উপর ভিত্তি করে দেশের আইন নির্ধারিত হয়। অর্থাৎ সংবিধান এমন একটা বিষয় যেটার দ্বারা কোনো দেশের কি সাংবিধানিক প্রতিবিধান দেশের সমস্ত আইন কানুন যার দ্বারা নির্ধারিত হয়ে থাকে, এবং সমস্ত কিছু তার মধ্যে লিখিত বা অলিখিতভাবে উল্লেখিত থাকে। নেক্সট কী বলেছে দেখো। বলছে এটি দেশের কি সর্বোচ্চ আইন, এবং সংবিধানের যে শ্রেণীবিভাগ সেটাও কিন্তু জানা দরকার। সেটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিখিত সংবিধান, যেটা কি, যেমন আমাদের ভারতীয় সংবিধান রয়েছে লিখিত সংবিধান, এবং আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান, যেটা হচ্ছে ব্রিটেনের সংবিধান বা ব্রিটিশ সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে এই হচ্ছে সংবিধানের প্রথমের যে ভূমিকা। নেক্সট দেখো কী বলছে। বলছে ভারতীয় সংবিধান বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান। প্রশ্ন পড়ে যে ভারতীয় সংবিধান কী ধরনের সংবিধান, লিখিত নাকি অলিখিত। তাহলে সঠিক উত্তর কী হবে এখানে, না ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, এবং সর্বাপেক্ষা কি বৃহৎ সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। বলছে 1934 সাল, অর্থাৎ 1934 সালে এম এন রয়, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে। এম এন রয় নামক একজন প্রমুখ কমিউনিস্ট ব্যক্তি প্রথম সংবিধান রচনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা ব্যক্ত করেন, এবং পরবর্তীকালে 1935 সালে জাতীয় কংগ্রেসে এই ভাবনাটি বলছে নিয়মানুগভাবে গৃহীত হয়। তাহলে যদি বলে এম আর রয় যে কমিউনিস্ট ব্যক্তিত্ব ছিলেন বা নেতা ছিলেন, তিনি 1934 সালে সংবিধান রচনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা করেছিলেন প্রথম, এবং যেটা পরবর্তীকালে 1935 সালে জাতীয় কংগ্রেসে এটা নিয়ে আলোকপাত হয়। তারপর কি বলছে, যে ব্রিটিশ সরকার 1940 সালের আগস্ট প্রস্তাবে সংবিধান রচনায় এই দাবিটি পেশ করে। তাহলে যদি বলে আগস্ট প্রস্তাব কত সালে হয়েছিল, 1934 সালে। এবং এখানে কি, এখানে বলছে এটা দাবি করা হয় এবং ব্রিটিশ সরকার সেটা গৃহীত করা হয় এই দাবিটিকে। নেক্সট তারপর কি বলছে দেখো। এখানে বলছে ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান বলছে কি 1949 সালের 26 নভেম্বর ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়। প্রশ্ন পড়ে একটা ইম্পর্টেন্ট লাইন, এটাতে কিন্তু একটা এমসিকিউ তোমাদের এসেই থাকে, যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, কত সালে, না 1949 সালের 26 নভেম্বর। তাহলে প্রশ্নও পড়তে পারে যে সংবিধান দিবস তাহলে কবে, এটা একটা প্রশ্ন আসে। না, সংবিধান দিবস হচ্ছে কবে, 26 নভেম্বর আমাদের সংবিধান দিবস। সংবিধান দিবস হচ্ছে 26 নভেম্বর, খেয়াল রাখবে। নেক্সট তারপর কি বলছে না, 1950 সালের 26 জানুয়ারি, অর্থাৎ 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান বলছে সম্পূর্ণরূপে বলবৎ হয় বা কার্যকর হয়। দুটো প্রশ্ন। 1 নম্বর, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, সেটা হচ্ছে 1949 সালের 26 নভেম্বর। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে
ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালে 26 জানুয়ারি। এটা কিন্তু ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। 2021-এ যে প্রশ্ন পরীক্ষাটা হয়েছিল ডাব্লিউবি, সেখানে কিন্তু এটা উল্লেখ করেছিল যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়। অনেক লোক কী করেছে 1950 সালে 26 জানুয়ারি, কিন্তু না, 1949 সালের 26 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং কার্যকরী হয় 1950 সালের 26 জানুয়ারি। এবং সংবিধান দিবস তাহলে কবে? না, 26 নভেম্বর। নেক্সট দেখো তারপর কি রয়েছে। বলছে মূল সংবিধানে 395টি ধারা, অর্থাৎ আমাদের যখন সংবিধান কার্যকরী হলো তখন কয়টি ধারা ছিল? 395টি। অনেক সময় প্রশ্ন দিতে ভারতীয় মূল সংবিধানের কার্যকরীর সময় কয়টি ধারা ছিল, অনেকে কী করতে 465, যেটা হয়তো বর্তমানে রয়েছে। তাহলে কয়টি হবে? 395টি মূল সংবিধানে ছিল, 22টি অধ্যায় ছিল এবং 8টি তপশিল ছিল বা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে কি 448টিরও ধারা, এগুলো 448ও থাকে, কোনো জায়গায় 465ও থাকে। 465 প্লাস ধারা এবং 12টি তপশিল ও 24টি অধ্যায় রয়েছে। তাহলে পরিবর্তন কী দেখা দিল? 2টি অধ্যায় বেড়েছে এবং শিডিউল বেড়েছে কয়টি? শিডিউল বেড়েছে 4টি এবং ধারা অনেকখানি বেড়ে গেছে। তারপর কি বলছে না, 1946 সালের 16 মে তারিখে গৃহীত ক্যাবিনেট মিশন পরিকল্পনা অধীনে গঠিত গণপরিষদের দ্বারা ভারতীয় সংবিধান গঠিত হয়। প্রশ্ন পড়ে যে কোন কমিশন দ্বারা ভারতীয় সংবিধানে গণপরিষদের গঠন কথা বলা হয়েছিল বা ভারতীয় সংবিধান গঠিত হয়েছিল কোন ক্যাবিনেট মিশন দ্বারা? কি কোন মিশন দ্বারা? তাহলে কী হবে না, 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশন দ্বারা। প্রশ্ন পড়ে ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল? 1946 সালের 16 মে। তারপর কি বলছে না, 42তম সংবিধান সংশোধন দ্বারা বহুবিধ ক্ষেত্রে সংবিধানের সংশোধন করা হয়েছিল। তাই এই সংবিধানটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। ইম্পর্ট্যান্ট লাইন, এটা নোট করো যে কোন সংবিধান সংশোধনকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তাহলে হবে কি 42তম সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল বলো তো, কমেন্ট করো। না, এটা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধন। 1976 সালের 42তম সংবিধান সংশোধন। পরবর্তী ভিডিওগুলোতে এর ইতিহাস নিয়ে জানবো যে 42তম সংবিধান সংশোধন কী। নেক্সট তারপর কী বলছে যে গণপরিষদ গঠন, অর্থাৎ এরপর গণপরিষদ গঠিত হলো। বলছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিলেন প্রাদেশিক আইনসভার পর বিশ্ববিখ্যাত কি ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে, এখানে লাইনটা একটু ভুল আছে, 292 জন এবং মুখ্য কমিশনার শাসিত দিল্লি, আজমির, মারওয়ার থেকে, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান থেকে 4 জন করে প্রতিনিধিত্ব এখানে যোগদান করেছিল। তাহলে গণপরিষদের মোট সদস্যের সঙ্গে ছিলেন কতজন? ছিল প্রথমে 292 জন এবং এগুলো ছিল 4 জন কমিশনার শাসিত দিল্লি থেকে, আজমির, মারওয়ার থেকে, কুর্গ, ব্রিটিশ বালুচিস্তান এবং 4 জন করে প্রতিনিধি ছিলেন এখানে। বলছি প্রতিটি প্রদেশে মুসলিম, শিখ ও সাধারণ এই 3টি সম্প্রদায়ের জনসংখ্যার অনুপাতে নিরিখে আসনগুলি বলছে সংরক্ষিত হয়েছিল, অর্থাৎ এগুলোকে প্রাধান্য দিয়েছিল। আর অবশিষ্ট যে 93টি আসনে ছিলেন দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধিরা। যদিও কী হয় পরবর্তীকালের ক্ষেত্রে এরা কি যোগদান থেকে বিরত থাকে, ফলে এই আসনগুলো কী হয়েছিল? শূন্য দিয়ে গেছিল। হয়তো অনেকে মনে করবে যে এগুলো কী আলোচনা করা হচ্ছে, অনেক কিছু প্রশ্ন আছে এবং অনেকে প্রিপারেশন নিচ্ছে WBCS কি পিএসসি ক্লার্ক যখন মেন্স পরীক্ষা হয়, অর্থাৎ সমস্ত এক্সামে কিন্তু এগুলো, সরি পিএসসি ক্লার্ক নয়, এই ফুড অ্যাসাইড ডিটেলসও কিন্তু অনেক সময় কী হয় ভিতর থেকে কোশ্চেন দিয়ে দেয়। এবং এসএসসি যে বড় বড় এক্সামগুলো রয়েছে যেমন সিজিএল, সিএচএসএল, এখানেও কিন্তু ডেসক্রিপটিভ পার্টে এই প্রশ্নগুলো এসে থাকে। তাই প্রত্যেকটা ডিটেলসে কিন্তু ক্লাস এখানে করানো হচ্ছে। নেক্সট তারপর কী বলছে দেখো, যে প্রতিটি রাজ্য এবং প্রদেশ থেকে তাদের জনসংখ্যার ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়েছিল এবং গড়ে 10 লক্ষ জনসংখ্যা পিছু একটি করে আসন কিন্তু সংরক্ষণ করা হয়েছিল, 10 লক্ষ পিছু। এবার আসছে সংবিধান রচনা। বলছি গণপরিষদের প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর 1946 সালে দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়। 1 নম্বর একটা প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 9 ডিসেম্বর 1946 তারিখ সমেত কিন্তু অনেক সময় দিয়ে থাকে। এবং এখানে কী হয় যে মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন কিন্তু বয়কট করেছিল। কেবলমাত্র 211 জন কিন্তু সদস্য প্রথমে কী করেছিল? যোগদান করেন।
এটা কিন্তু একটা প্রশ্ন পড়ে। পরিষদের বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন অর্থাৎ সদস্য ছিলেন কি ডক্টর সচিদানন্দ সিনহা, এই নামটা উল্লেখ মনে রাখবে। গণপরিষদের অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়। প্রশ্ন পড়ে এখান থেকে যে গণপরিষদের প্রথম যে অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে, সেখানে বলছে অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল, তাহলে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে। এবং তারপর কী হলো, 11 ডিসেম্বর, এখানে 11 ডিসেম্বর হবে এটা, 11 ডিসেম্বর তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কী করা হলো, স্থায়ীভাবে চেয়ারম্যান, এবং এইচ.সি. মুখার্জি অর্থাৎ হরেন্দ্র এইচ.সি. মুখার্জি অর্থাৎ হরেকৃষ্ণ মুখার্জি যে ছিলেন, তিনি কী হয়েছিলেন না ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি এখানে নিযুক্ত হয়েছিলেন। তো এইচ.সি. মুখার্জিকে ভাইস চেয়ারম্যান এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কী করা হয়েছিল, স্থায়ী চেয়ারম্যান হিসাবে করা হয়েছিল। নেক্সট এই লাইনটা একটু মনে রাখবে যে 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব অর্থাৎ দ্য অবজেক্টিভ রেজুলেশন কে পাস করেছিলেন, জওহরলাল নেহরু। 1 নম্বর প্রশ্ন, কত তারিখে পাস করেছিল, না সেটা করেছিলেন 1946 সালের 13 ডিসেম্বর। এটা কিন্তু পাস করেন বা উত্থাপন করেন 22 জানুয়ারির 1947-এর অধিবেশনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। তাহলে এটাও পড়ে যে দ্য অবজেক্টিভ রেজুলেশন যে জওহরলাল নেহরু দিয়েছিল সেটা কবে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল, তাহলে হবে 22 জানুয়ারি 1947। কিন্তু এটা কবে উত্থাপন করা হয়েছিল, 1946 সালে 13 ডিসেম্বর। এবং পরবর্তীকালে এই অংশটিকে প্রস্তাবনার আকারে কিন্তু লিপিবদ্ধ করা হয়। তাহলে কোনটা প্রস্তাবনা আকারে লিপিবদ্ধ করা হয়েছিল, দ্য অবজেক্টিভ রেজুলেশনকে। বি.এন. রাও সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়। তাহলে সাংবিধানিক উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন এই প্রস্তাবনার, তাহলে প্রশ্ন পড়ে এটা থেকে যে বি.এন. রাও। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে সংবিধান রচনার সমগ্র সময়কাল 2 বছর 11 মাস 18 দিন। অনেক জায়গাতে কী থাকে, প্রায় 3 বছর দেওয়া থাকে। কত, প্রায় 3 বছর দেওয়া থাকে। তাহলে অপশানের উপর নির্ভর করে তোমরা কিন্তু উত্তর করবে। এবং মোটামুটিভাবে বলা যায় যে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। নেক্সট বলছে সংবিধান রচনার মূল নথি তৈরি করার দায়িত্ব দিয়েছিল খসড়া কমিটির ওপর, অর্থাৎ এবার আসছে স্টিয়ারিং কমিটি বা খসড়া কমিটি। আর এই কমিটির সদস্যরা ছিলেন কে কে, দেখো প্রথমে ছিল খসড়া কমিটির প্রথম প্রশ্ন পড়ে একটা, সেটা হচ্ছে চেয়ারম্যান কে ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে এন গোপালস্বামী আয়েঙ্গার, নেক্সট আহ্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সায়েদুল্লাহ, এন মাধবরাও যিনি বি.এল. মিত্রের স্থানে এসেছিলেন, এবং ডিপি খৈতান, অর্থাৎ তারপর 1948 সালে টি কৃষ্ণমাচারী যোগদান করেন এই পদে, অর্থাৎ যখন ইনার মৃত্যু হয়, তার মৃত্যুর পর। তাহলে যদি বলে যে খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা চেয়ারম্যান সমেত কত ছিল, তাহলে কত 1 2 3 4 5 6 7, এবং চেয়ারম্যান বাদে কয়জন ছিল সদস্য, 6 জন। এটাও কিন্তু প্রশ্ন পড়ে, সাধারণত এই 7জনটাই পড়ে যে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর, এবং চেয়ারম্যান সহ কতজন সদস্য ছিলেন খসড়া কমিটিতে, না 7 জন। এটা কিন্তু মনে রাখবে। এটা কী বলছে এবারে, যে 6 মাসেরও কম সময়ে সংবিধানে খসড়া প্রণয়ন করা হয়েছিল, এই লাইনটাও মনে রাখবে। নেক্সট বলছে নাগরিকত্ব, নির্বাচন ও অস্থায়ী সংসদ সংক্রান্ত যে বিষয় রয়েছিল অর্থাৎ প্রভিশনগুলি রয়েছিল, শহরগুলি, এখানে শহর হবে, তৎক্ষণাৎ কার্যকরী করা হয়েছিল, এবং অন্যান্য প্রভিশনগুলি 26 জানুয়ারি 1950 তারিখে এটা কিন্তু বলবৎ করা হয়। উল্লেখিত এই যে 30 সালের স্বাধীনতা যে ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণস্বরাজ, অর্থাৎ পূর্ণস্বরাজ কোথায় হয়েছিল বলতো, লাহোরের অধিবেশন। কত সালে, পূর্ণস্বরাজ দাবিটি তোলা হয় লাহোরের অধিবেশন 1929 সালের লাহোর অধিবেশনে, জাতীয় কংগ্রেসে এটা পাস হয়েছিল। সেই হিসাবে কী হয়েছিল না 1930 সালে স্বাধীনতা ঘোষণাপত্রে স্বীকৃত হয় পূর্ণ স্বরাজের দিনটিকে স্মরণ করে কী হয়, যে 26 জানুয়ারি এই দিনটিকে কিন্তু আমাদের কি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত করা হয়, যেটা কি পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল লাহোর অধিবেশনে 1929 সালে। সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদে 13টি কমিটি গঠিত হয়েছিল, এবং যার কমিটির সদস্যরা ছিলেন নিম্নরূপ। দেখো এই কমিটিগুলো পরপর দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রথমে রয়েছে ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি, যেটা ছিলেন কে, জওহরলাল নেহরু অর্থাৎ জে.এল. নেহরু। বিয়ের কী রয়েছে, স্টেটস কমিটি অর্থাৎ রাজ্যগুলির সঙ্গে আলোচনা করার জন্য যে কমিটি, তার চেয়ারম্যান ছিলেন কি, তার চেয়ারম্যান কে ছিলেন না, ওটাও ছিলেন জওহরলাল নেহরু।
নেক্সট তারপর কি বলছে, নেক্সট রয়েছে ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটি অর্থাৎ কনস্টিটিউশনের, সেটা ছিলেন জওয়াহরলাল নেহরু চেয়ারম্যান। তারপরে রয়েছে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি, ইম্পর্টেন্ট করে রাখো এটা, এটা ছিলেন B.R. আম্বেদকর। প্রদেশগুলির গঠন সংক্রান্ত কমিটি, এর চেয়ারম্যান ছিলেন কে? বল্লভভাই প্যাটেল। মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটি, এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট, এটা ছিলেন বল্লভভাই প্যাটেল। রুলস অফ প্রসিডিউর কমিটি, এর চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট তারপর বলছে পরিচালক বা স্টিয়ারিং কমিটি, এটা একটা পড়ে, এর চেয়ারম্যান কে ছিলেন? এর চেয়ারম্যান ছিলেন এর চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অর্থ ও কর্মী সংক্রান্ত অর্থাৎ মাইনর কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্রেডেন্সিয়াল কমিটি আহ্লাদি কৃষ্ণস্বামী আইয়ার চেয়ারম্যান ছিলেন। হাউস কমিটি ছিলেন পট্টভি সীতারামাইয়া। অর্ডার অফ বিজনেস কমিটি ছিলেন K.M. মুন্সি এবং পতাকা কমিটি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, সেটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি ভারতের সংবিধান সম্পর্কে গঠন এবং তার গণপরিষদ খসড়া কমিটি নিয়ে একটু বিস্তৃত আলোচনা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপকামিং যে কোনো ধরনের পরীক্ষার প্রিপারেশন নিতে তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সমস্ত রকমের ক্লাস কিন্তু এখান থেকে দেওয়া হয়। এবং আরেকটা ডিসকাস করে কি যে 7,000 যে জিকে সিরিজ, সেটার কিন্তু প্লেলিস্ট রয়েছে এই চ্যানেলের মধ্যে। তোমার প্লেলিস্টে গিয়ে ভিজিট করে এই 7,000 জিকে ভিডিওগুলো দেখো এবং খাতায় নোট করে রাখো কোয়েশ্চেনগুলো, আপকামিং যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে দেবে। এবং SSC GDর প্রিভিয়াস ইয়ার ক্লাস এই চ্যানেলের আলোচনা করা হচ্ছে, একটা কি দুটো ক্লাস অলরেডি প্লেলিস্টে দেওয়া হয়েছে, তোমার প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, অবশ্যই ক্লাসগুলো দেখো, অনেক কাজে দেবে। আর ইতিহাসের সমস্ত কিন্তু টপিক ওয়াইজ ডিটেলস ক্লাস করানো হচ্ছে, ডিটেলস একদম। তো ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং সকলকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা এখানে শেষ করছিস, সকলকে গুড নাইট।